আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাসির। সরকারি দলের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী জোট। আর এর মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম বৈঠক। জনগুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপন না করায় সরকারের বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ এনে জনগণের দাবি আদায়ে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় বিরোধী জোট। সরকারি দল পরবর্তী অধিবেশনে বিলগুলো নিয়ে আবারও আলোচনার আশ্বাস দিলেও তাতে আস্থা রাখতে পারেননি বিরোধীরা। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাননীয় সদস্যবৃন্দ, বিলের দফা সংসদে নিয়ে আনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গেল কয়েকদিনের সংসদ অধিবেশনে পাশ হয় বেশ কয়েকটি বিল। প্রথম অধিবেশনের ১৩তম দিনে এসে বিল ইস্যুতে সরকার আর বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম হয়ে ওঠে অধিবেশন। শেষ পর্যন্ত চতুর্থবারের মতো ওয়াকআউট করে বিরোধী জোট। শুক্রবার সন্ধ্যায় জুলাই স্মৃতি জাদুঘর বিল পাশের পর সরকার দলের সংশোধনী নিয়ে আপত্তি তুলে তাদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনে বিরোধী জোট। উত্থাপন না করা বিলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন তারা। এটা একটা স্বতন্ত্র, একটা বিশেষায়িত জাদুঘর, যেই জাদুঘরের গঠিত হওয়ার সময় সকল পক্ষের মতামত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের প্রবণতা দেখছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, সেটারই একটা ধারাবাহিকতা। মাননীয় স্পিকার, পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের উপরে একটা আছে, দুদক আছে, এগুলা কি হবে? এগুলা তো ভাইটাল কনসার্ন আমাদের। কোনো বিল নিয়ে বিরোধীদের আপত্তি থাকলে পরবর্তীতে আলোচনা করার আশ্বাস দেন চিফ হুইপ সহ আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিরোধী জোট তাতে আস্থা রাখেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনা করেছে, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব এবং ওনাদের সহই আলোচনা করব। মাননীয় স্পিকার, কোনোটাই আলোচনার বাইরে থাকবে না। মাননীয় স্পিকার, কেউ পদত্যাগ করলেই কেবল সেই পদ হারাবে, সরকারের ক্ষমতা থাকবে না তাকে অপসারণ করার, সেই জন্য একটা প্রভিশন আনতে হয়েছে, সেটা মাননীয় সদস্য এনেছেন। এদিকে অধিবেশন শেষে গণভোট নিয়ে চিফ হুইপ বলেন গণভোটের বিরোধী নয় সরকার। পাল্টা জবাবে বিরোধী দলের নেতা বলেন প্রথমেই সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের বিরোধিতা করেছে সরকার। আমরা গণভোট মানি না, এই যে তো আপনার মাননীয় নেতা আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান আবু সাইদের বাড়ি ভিজিট করবার তিনি বলেছেন আমরা গণভোটের পক্ষে ভোট দেবো। তাহলে এত ভোট আসলো কোথা থেকে? নিজেই ক্যাম্পিং করেছে। আমরা মানি না মানে কি? এই প্রশ্নটা করাই তো প্রবলেম হয়েছে। তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। এই আচরণ, স্ববিরোধী আচরণ, আস্থাহীনতার এই যে পরিবেশ তারা সৃষ্টি করেছেন, আমরা এটার জন্য নিন্দা জানাই। সরকার এককভাবে সবকিছুর নিয়ন্ত্রণ নেয়ার জনবিরোধী কৌশল নিয়েছে বলেও অভিযোগ তোলেন বিরোধী জোট। এই সমস্ত ডকুমেন্ট সাপ্লাই দেওয়ার কথা, সেইটাও দেওয়া হয়নি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। আমরা গিয়ে বসেছি অধিবেশনে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। ফর্ম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের যোগ্যতা, দক্ষতা ও জুলাই আন্দোলন সহ বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় রাখা হবে। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে চলছে সংরক্ষিত আসনের হিসাব নিকাশ। সকাল ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের বেছে নিতে চায় দল। ১৭ বছর আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। সবাইকে দলের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান রিজভী। যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। দলের মনোনয়ন প্রত্যাশীদের অভিযোগ, দীর্ঘ আন্দোলন সংগ্রামে না থেকেও এখন ফর্ম নিতে এসেছেন অনেকেই। এই কার্যালয়ে এসে দেখছি অজস্র নতুন মুখ। আসলে খুব শঙ্কিত হচ্ছে যে নতুনদের ভিড়ে আমরা ত্যাগী যারা কাজ করেছি দীর্ঘ ১৭ বছর, তারা হারিয়ে যায় কিনা। ত্যাগীদের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব। আমি 11 বার জেল খেটেছি, আমার নামে প্রায় ২৫-৩০টা মামলা আছে। দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে তাহলে সেখানে তো আমাকে বাদ দেওয়ার কোনো আমি
কোনো কারণেই দেখি না। এত বছর গান গেয়েছি, আনন্দ দিয়েছি মানুষকে, এবার আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। মনোনয়ন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা এবং জামানত হিসেবে জমা দিতে হবে ৫০,০০০ টাকা। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপি প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হয় না। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফলাফলের প্রতিবাদে বায়তুল মোকাররমে ডাকা বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করেন। বিএনপি ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাধা দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে। জনগণ ইতোমধ্যে তাদের নোট অব ডিসেন্ট খারিজ করেছে উল্লেখ করে জনগণকে সঙ্গে নিয়ে এই রায় বাস্তবায়নে দৃঢ় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন মিয়া গোলাম পরওয়ার। ৫ কোটি মানুষ ভোট দিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টকে বাতিল করে খারিজ করে দিয়েছে। সরকার গঠন করে চেয়ারে বসে এখন ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। আমরা এই সংকটকে রাজপথে নিতে চাইনি, কিন্তু আপনি যখন আইন করে গণভোট বাতিল করেন, গুমেন আইন বাতিল করেন, মানবাধিকার বাতিল করেন, রাষ্ট্রপতির আদেশ মানেন না, আমাদের আর কোনো উপায় নেই। বিএনপি নির্বাচন ভয় পায় না উল্লেখ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভোটার তালিকায় যে ভুল ত্রুটি আছে তা নির্বাচন কমিশনকে সংশোধন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকারকে অপদস্থ করতে বিরোধী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ১৭ বছর পর গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে এই ধারাকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক। এর আগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। আগেই কেন বাধা দিতে চান? বাধা দিতে চান যারা, তারা এই দেশটাকে উন্নয়নের পথে নিতে দিতে চান না, তারা গণতন্ত্র চান না। ঢাকা শহরে নির্বাচন আমরাও চাই, কিন্তু তার পূর্বে নির্বাচন কমিশনকে বলবো, এই যে ঢাকার যে ভোটার তালিকা, সেটার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেগুলোকে সংশোধন করতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ মোট ২৪টি বিল পাশ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬, গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, সাইবার সুরক্ষা বিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাশ হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর উপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাশ হয়। তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়। বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ কমে যায়, বেড়ে যায় দাম। সেই অস্থিরতার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। তেলের সংকট হতে পারে সেই চিন্তায় বাংলাদেশের তেলের পাম্পে দেখা দেয় দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করে সংশ্লিষ্টরা। যদিও যুদ্ধ পরিস্থিতি থেমে গেলেও তেলের বাজারে স্বস্তি আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। রাজধানী সহ সারা দেশে এখনও তেল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। পাম্প মালিকরা বলছে, পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় রেশনিং পদ্ধতিতেই তেল বিক্রি করছে তারা। মধ্যরাত থেকেই লাইন দিয়ে ৯ থেকে ১০ ঘন্টা পর মিলছে ৫০০ টাকার পেট্রোল। এর মধ্যে ২ বেলা খাওয়ার জন্য খরচ হচ্ছে ৩০০ টাকা। এছাড়া তেলের সংকটে থমকে গেছে উপকূলীয় মৎস্যজীবীদের জীবন ও জীবিকা। চড়া দামেও মিলছে না ডিজেল। কোথাও স্থানীয় প্রভাবশালী চক্র লাইন নিয়ন্ত্রণের নামে সৃষ্টি করছে নৈরাজ্য। প্রশাসনের সহযোগিতা চাইলে মিলছে না বলে অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মধ্যরাত থেকে মেহেরপুরে ভিড় জমে জ্বালানি তেলের জন্য। ৯ থেকে ১০ ঘন্টা লাইন ধরার এই সময় ২ বেলা খাওয়ার খরচ ৩০০ টাকা, অথচ মিলে মাত্র ৫০০ টাকা পেট্রোল। এতে খুব ছাড়ছেন বাইকাররা। লম্বা লাইন দেওয়া হয়েছে, লাইন দেওয়ার পরে এখানে আমাদের খরচ হয়ে গেছে ২০০-৩০০ টাকা, বুঝেছেন।
পেট তো আর বসে থাকে না। পেট্রোল মেট্রোল নিয়ে এসছে, সে ভাইকে ধরো রাত দিন ধরো সিরিয়াল দিয়ে পড়ে আছে, তাকে হচ্ছে খিদিমিদি লাগে। আমি ওই জন্যই তাকে আমি হচ্ছে ভাত ডিম ভাত এগুলো আমি তাদের জন্য হচ্ছে সেবা করছি। জ্বালানি তেলের সংকটে বরগুনার আমতলীতে থমকে গেছে উপকূলীয় মৎস্যজীবীদের জীবন ও জীবিকা। চড়া দামেও মিলছে না ডিজেল, এতে নদীতে মাছ আহরণে যেতে পারছে না মাছ ধরা ট্রলার। অনিশ্চয়তার মুখে পড়েছে উপজেলার 3000-এরও বেশি জেলে পরিবার। ডিজেল বাগর এক সপ্তাহ পরে বসে আসলাম, কোনো কামাই বাণিজ্য করতে পারি নাই, ডিজেল পাই নাই। আমরা নদীতেই ফিরে এক সপ্তাহ দামে আমরা এই নদীতে যাইতে পারি না, মাছ এভাবে আমরা কিভাবে বাঁচবো? মাছ মারতে যাইতে পারতেছি না তেলের সংকটের কারণে। বসা আছি মানে চলতে একটু কষ্ট হইতেছে আমাদের। নেত্রকোনা, যশোর, পটুয়াখালী ও পাবনার ঈশ্বরদীর কোনো পাম্পে তেল মিলছে, কোথাও মিলছে না। যে পাম্পে তেল মিলছে সেখানে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোথাও স্থানীয় প্রভাবশালী চক্র লাইন নিয়ন্ত্রণের নামে সৃষ্টি করছে নৈরাজ্য। টাঙ্গাইলের 62টি ফিলিং স্টেশনে বেশিরভাগ স্টেশনে ঝুলছে তেল নিয়ে লেখা নোটিশ। নৌ চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে যমুনা নদীতে। লামিয়া তানজিন মাহমুদ, RTV। আগামী 15 এপ্রিলের মধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে অন্তত 5টি জ্বালানিবাহী জাহাজ। যুক্তরাষ্ট্র থেকে প্রায় 69,000 টন LNG নিয়ে আরেকটি জাহাজ মহেশখালীতে ভিড়বে বলে আশা করা হচ্ছে। পরদিন 11 এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে কংটং, 13 এপ্রিল মালয়েশিয়া থেকে LPG বহনকারী পল এবং সর্বশেষ 15 এপ্রিল অস্ট্রেলিয়া থেকে প্রায় 64,678 টন LNG নিয়ে একটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। এতে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট অনেকটা কমে আসবে বলে মনে করছেন অনেকে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল ও ময়মনসিংহ মেডিকেল এবং বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে যেন তিল ধরার ঠাঁই নেই। দেশের বিভিন্ন প্রান্তে নানা হাসপাতাল ঘুরে আক্রান্তরা ভর্তি হচ্ছেন মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালে। চলমান হাম প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে শিশুদের 2 ডোজ টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। হাম প্রাদুর্ভাব যেন মহামারী আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীদের চাপ। রাজধানীর মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালের চিত্র এটি। প্রতিনিয়ত শ্বাস নিয়ে যুদ্ধ করছে শিশুরা। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুকে পরাজিত করার লড়াই। জ্বরে হইলি মানে হাম কোনো ডাক্তারে ধরতে পারে না, ভিজিট দিয়ে ডাক্তার দেখেছে তারাও ধরতে পারেন না যে এটা এই রোগ। অনেক কষ্ট করছি, অনেক দৌড়াদৌড়ি করছি। বাচ্চা তো অনেক সিরিয়াস আছিল, চোখ মেলছে না, ধরেন আর পাতলা পায়খানা তো অনেক বেশি করছে, আর জ্বর ধরেন 100 উপরে আসছিল সবসময়। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইতাম তাহলে তো এত ঝামেলা হতো না। আর দেখা যাচ্ছে কি সবাই কিন্তু এতটা জার্নি করে স্ট্রাগল করে এখানে আসতে পারে না। আমরা হচ্ছে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি, অ্যাম্বুলেন্সের ভাড়া কত টাকা এটা সবাই জানে, কিন্তু সবাই তো এটা পারে না। তবে জেলা উপজেলা পর্যায়ে হামের পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান স্বজনরা। আমাদের তো অনেকটা হয়রানি হয়। আমরা তো মনে নারায়ণগঞ্জ থেকে আসছি, ঢাকা আসছি, অনেক হয়রানি। শেরেবাংলায় কোনো একটা বিল্ডিং ভবন যদি শিশু হসপিটাল হইতো, সেখানে NICUর ব্যবস্থা থাকতো, ICUর ব্যবস্থা থাকতো, তাহলে মানে বাচ্চার মায়েদের আসলে ভুক্তভোগী হইতো না যে তারা শহরের দিকে চলে আসতে হইতে। এই শহরে আসা এই টাইমে বাচ্চা হয়তো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়, যেহেতু লং টাইম। কেউ হামে আক্রান্ত হলে বিভ্রান্তিকর তথ্য কান না দিয়ে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। 9 মাসের আগের বাচ্চাগুলো মায়ের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। মা যেন ভালো পুষ্টিকর খাবার খায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এবং আরেকটা ব্যাপার যে প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আগামী SSC সহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। একই সাথে পরীক্ষায় নকল প্রতিরোধেও নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
আজ নয়, আগামীকাল অনুষ্ঠিত হবে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল আলোচিত শান্তি আলোচনা। দুই পক্ষের বৈঠক ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এদিকে যখন শান্তি আলোচনার তোড়জোড় চলছে, ঠিক তখনই লেবাননে বৃষ্টির মতো বোমা মারছে ইসরায়েল। পুনরায় হামলার সুযোগ দেয় এমন যুদ্ধবিরতি চায় না ইরান, জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিজের মোবাইল ফোনে ভিডিও করতে করতে বৈরুতের রাস্তা ধরে হাঁটছিলেন এ তরুণী, আর তখনই তার ফোনে ধরা পড়ে ইসরায়েলি বোমা হামলার ভয়াবহ এই দৃশ্য। পাকিস্তানের ইসলামাবাদে যখন শান্তির টেবিল সাজানো হচ্ছে, তখনও রক্তে রঞ্জিত লেবাননের মাটি। যুদ্ধবিরতির পর বুধবার থেকে লেবাননে শুরু হওয়া ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। শুক্রবারও দেশটির দক্ষিণাঞ্চলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস লক্ষ্য করে বিমান হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহ এসব অ্যাম্বুলেন্সকে সামরিক কাজে ব্যবহার করছে। তবে এই অভিযোগের পক্ষে এ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা। এমন পরিস্থিতিতে লেবাননের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নেতানিয়াহুকে কূটনীতি হত্যার লাইসেন্স দেয়, তবে এর দায় তাদেরকে নিতে হবে। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান এমন কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে আগ্রহী নয় যা ভবিষ্যতে শত্রুদের পুনরায় আক্রমণ করার সুযোগ করে দিবে। কেবল স্থলভাগেই নয়, উত্তাপ ছড়িয়েছে সমুদ্রপথেও। হরমুজ প্রণালীতে সিলেক্টিভ স্ট্র্যাটেজি বা নতুন এক শাসন ব্যবস্থার কথা জানিয়েছে ইরান। নতুন ম্যাপ অনুযায়ী বন্ধুপ্রতিম দেশের জাহাজ অবাধে চলাচলের সুযোগ পাবে। শত্রুপক্ষকে গুনতে হবে ট্যারিফ বা পড়তে হবে নিষেধাজ্ঞায়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার কথা বললেও উল্টো সুর প্রতিরক্ষা মন্ত্রীর কণ্ঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, যুদ্ধ থামানোর কোনো পরিকল্পনাই নেই প্রতিরক্ষা দপ্তরের। 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি লেবাননের আকাশে উঠতে থাকা যুদ্ধ বিমানগুলো আলোচনার সব পথ বন্ধ করে দেবে, সে অপেক্ষায় বিশ্ব। ইমতিয়াজ আহমেদ, RTV। এদিকে ইসরায়েলি বোমা হামলায় লেবাননের রাজধানী বৈরুতে নিহত হয়েছেন মিজ দীপালি নামের এক প্রবাসী বাংলাদেশি। শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি। এ সময় কফিলের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন তিনি। নিহত দীপালি ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। রেমিটেন্স যোদ্ধা মরহুমা দীপালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস। মরহুমার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মসজিদুল আকসা রক্ষা এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন উলামা জনতা ঐক্য পরিষদ। বন্দীদের হত্যা করা জঘন্যতম কাপুরুষতার পরিচয় উল্লেখ করে ফিলিস্তিনে চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কূটনৈতিকভাবে বিষয়টি উত্থাপন এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান বক্তারা। মশার সীমাহীন উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। সন্ধ্যা নামলেই যেন শুরু হয় যুদ্ধ। সম্প্রতি 2 সিটি কর্পোরেশন মশা নিধনে কার্যক্রম শুরু করলেও কমছে না। তবে প্রশাসক বলছেন, ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এদিকে কীটতত্ত্ববিদরা বলছেন, ধোঁয়া দিয়ে মশা নিধন কোনো কার্যকরী পদক্ষেপ নয়। দীর্ঘমেয়াদে মশা নিয়ন্ত্রণে কীটনাশকের বিকল্প নেই। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দিনের আলোতেও নেই স্বস্তি, ঘরে বাইরে মশার উৎপাত, কামড়ে অতিষ্ঠ নগরবাসী। নগরীর বেশিরভাগ এলাকা জুড়ে বাড়ছে প্রকোপ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কাও। নগরবাসীর অভিযোগ, হঠাৎ করেই পুরো ঢাকা শহরে বেড়েছে মশার উপদ্রব। তবে নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ কম বলেই মনে করছেন অনেকেই। মশার কয়েলের কোনো কাজ হয় না, এরপরে ধূপ দিই, তারপর কোনো কাজ হয় না। অনেক প্রচুর মশা, রাত্রে বেশি, দিন একটু কম। আমরা তো সিকিউরিটি চাকরি করি, দাঁড়াইলে মশায় ধরে, এমন ভাবে ধরে নাক মুখ বেড়ে ধরে। বীজ দেয় কি দেয় আল্লাহ তাআলাই জানে, মশা একটাও দেয় না। মশা আরো জাগ্রত হয়। ওষুধ দেয়, শুধু খালি ধোঁয়া,
কেরোসিন দিয়ে একটা মশা মরেও না অথবা একটা মশা দূর হয় না। এ বিষয়ে গবেষকরা বলছেন মশা নিধনে ধোঁয়া পদ্ধতির কোনো কার্যকর পদ্ধতি নয়। মশা নিধনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া নগরবাসী এর সুফল পাবে না। জরুরি পদক্ষেপ নেওয়া না হলে সামনের মাসগুলোতে ডেঙ্গু বা চিকনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই মশা নিয়ন্ত্রণের জন্য যে ফগিং বা ধোঁয়াটি ছড়ানো হয়, এই ধোঁয়াটি কিন্তু আসলে কোনো কার্যকরী পদ্ধতি না। পৃথিবীর অনেক দেশেই এটি বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে লার্ভা অবস্থায় মশাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানে টেমিফস, বিটিআই বা আইজিআর আধুনিক যে কীটনাশকগুলো লার্ভা নিয়ন্ত্রণে ব্যবহার হয় সেগুলোকে ব্যবহারটা শুরু করতে হবে। এদিকে সিটি কর্পোরেশন বলছে তাদের কার্যক্রমে কোনো ঘাটতি নেই। ওয়ার্ড ভিত্তিক কমিটি করে নিয়মিত মনিটরিং করার কথা জানালেন দক্ষিণের প্রশাসক। যে জায়গায় মশকটা উৎপাদন হয় সেই উৎপাদন কেন্দ্রগুলোকে নষ্ট করা এবং সেটার জন্য অলরেডি প্রোগ্রাম দেওয়া হয়েছে এবং এই প্রোগ্রামগুলোকে কার্যকর করার জন্য 10টা টিম করা হয়েছে এবং তারা এটা রাউন্ড দি ক্লক 24 আওয়ার্স তারা এটাকে খবর রাখবে কোথায় কি হচ্ছে, কোথায় কাজ হচ্ছে কি হচ্ছে না। শুধু মশা নিয়ন্ত্রণে নয়, ঢাকাকে গ্রিন সিটি ক্লিন সিটি হিসাবে গড়তে কাজ করছেন বর্তমান প্রশাসকরা। আব্দুর রহিম, RTV, ঢাকা। বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রমবাজার খুলে দিতে একমত হয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্বিপাক্ষিক বৈঠকে এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকদের শোষণ রোধে স্বচ্ছ ও দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেছে দুই দেশ। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। চট্টগ্রামে অস্বাভাবিকভাবে বেড়েছে সবজি, মুরগি, ভোজ্য তেল, চিনি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা। দাম বাড়তি থাকায় পছন্দের পণ্য থেকে মুখ ফিরিয়ে কিছুটা কম দরের পণ্য কিনতে বাধ্য হচ্ছেন অনেকে। কেউ কেউ প্রয়োজনের তুলনায় কম কিনছেন। বিক্রেতাদের অজুহাত, জ্বালানি তেলের সংকটে পরিবহন ভাড়া বেড়েছে। তবে ক্রেতারা জানান দাম বাড়তে পারে শঙ্কায় অনেকে প্রয়োজনের চেয়ে বেশি কিনছেন। এই সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। জয় দিয়ে এশিয়ান গেমসের বাছাই শেষ করল বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডের ব্যাংককে স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে 3-2 গোলে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। 7ম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আশরাফুল ইসলাম। 3 মিনিট পরে ওয়ে চেংজির গোলে সমতায় ফেরে তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে দলকে লিড এনে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে লো হাউ কাইয়ের গোলে আবারও সমতায় ফেরে তাইপে। 38 মিনিটে মেহরাব হোসেনের গোলে আবারও লিড পায় আমিরুলরা। এরপর একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তাইপে। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।